আজকে খুব ইন্টারেস্টিং একটা বই নিয়ে কথা বলবো। আমি এর আগে সাহিত্য বলুন, আহ, দর্শন কিংবা থিওরিটিক্যাল বিভিন্ন আসপেক্টের বই কিংবা কবিতা যা নিয়ে আলোচনা করি না কেন, আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেই বইটি সব থেকে আলাদা, মানে আমার খুব ইন্টারেস্টিং এবং খুব ডিফারেন্ট অ্যাপ্রোচ থেকে লেখা বলে মনে হয়েছে। বইটাকে দেখিয়ে নি, শিশির কুমার দাশের বই। বইটির নাম অলৌকিক সংলাপ এবং বইটি কারিগর প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। এবার কেন এই বইটিকে আমি খুব ইন্টারেস্টিং এবং অন্যরকম বলছি, এই বইতে লেখক শিশির কুমার দাস যে কাজটি করেছেন তা হলো ইতিহাস এবং মিথোলজি থেকে বিভিন্ন চরিত্রদের এক জায়গায় নিয়ে এসেছেন এবং তাদেরকে একে অপরের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন, যাদের জীবনের মধ্যে কোনো না কোনো ঘটনাবহলতার মিল আছে। এবং এই চরিত্রগুলোর মধ্যে স্থান, কাল বা সময়ের একটা বিশাল পার্থক্য আছে। হতে পারে কোনো চরিত্র আমাদের ভারতীয় ভারতীয় ইতিহাস কিংবা ভারতীয় মিথোলজি থেকে নেওয়া হয়েছে, তার সঙ্গে হয়তো গ্রিক কোনো চরিত্রের জীবনের কোনো মিল রয়েছে। এই যাদের জীবনের পরিণতি অনেকটা একই রকম, বা যারা জীবনে এমন কিছু কাজ করেছেন যেখানে এই প্রাচ্য পাশ্চাত্যের যে ভেদ, ওরিয়েন্ট এবং অক্সিডেন্টের যে ভেদ, সেই ভেদটা মুছে গেছে, এইরকম কিছু চরিত্রকে একে অপরের সম্মুখে দাঁড় করিয়ে তাদের কিছু সংলাপ তিনি স্থির করেছেন এবং এই সংলাপগুলোর মধ্যে তিনি এই ঐতিহাসিক চরিত্রদের প্রশ্ন করছেন। এমন ভাবে সংলাপগুলো লেখা হয়েছে যেন এই ঐতিহাসিক বিখ্যাত চরিত্ররা তাদের কৃতকর্মের জন্য আজকে আফসোস করছেন, বা তাদের কৃতকর্মর পিছনে থাকা যে যুক্তি, সেই যুক্তিটাকে খোঁজার চেষ্টা করছেন। আসলে খুঁজছেন কিন্তু লেখক নিজে। তার যে মনস্তাত্ত্বিক দোলাচল, তার চরিত্রগুলোকে তিনি যেভাবে দেখছেন বা এই চরিত্রগুলোকে যেভাবে তিনি ডিকনস্ট্রাক্ট করতে চাইছেন, তার জন্য বেশ কিছু প্রশ্ন করার দরকার ছিল। অলৌকিক সংলাপ এই বইটায় তিনি এই চরিত্রদের মুখোমুখি দাঁড় করিয়ে সেই প্রশ্নগুলো করেছেন, যে প্রশ্নের মধ্যে দিয়ে সমাজ, রাজনীতি, দর্শন, মনস্তত্ত্ব এবং জীবনের যে নানান রকম মোচড়, সেই সমস্তগুলো উদ্ঘাটিত হচ্ছে। এই বইটাতে 10টি সংলাপ রয়েছে, আলাদা আলাদা ক্ষেত্রে 10টি সংলাপ। আমি সবকটা সংলাপ নিয়ে আলোচনা করব না, আমি দুটো সংলাপ নিয়ে আলোচনা করছি, খুব সামান্য, কারণ পুরো বইটা নিয়ে আলোচনা করতে গেলে যে বৃহৎ পরিসর প্রয়োজন সেটা অবশ্যই এখানে নেই। প্রথম সংলাপ যেটা, সেটা নিয়ে আগে একটু বলি। একটা সিচুয়েশন কল্পনা করা যাক যে যেখানে পরশুরাম, আমাদের মহাভারতের পরশুরাম এবং গ্রিক চরিত্র ওরেস্টেস পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। দুজনের মধ্যে স্থান এবং কালের একটা বিশাল পার্থক্য আছে, কিন্তু দুজনের জীবনের মধ্যে মিলটা কোথায়? দুজনের জীবনের মিল হলো পরশুরাম এবং ওরেস্টেস দুজনেই তাদের মাতৃঘাতক। ইনফ্যাক্ট যে সংলাপে এই পরশুরাম এবং ওরেস্টেসের কথোপকথনটা আছে, তার টাইটেলই হচ্ছে দুই মাতৃঘাতক। পরশুরাম এবং ওরেস্টেস দুজনেই তাদের মাকে হত্যা করেন, যদিও দুজনের হত্যার কারণ এবং পরিপ্রেক্ষিতটা আলাদা। কিন্তু আজ তারা দুজনে একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছে কারণ তারা দুজনেই মাতৃঘাতক। আমরা জানি ওরেস্টেস তার মাকে হত্যা করেছিলেন তার পিতার খুনের প্রতিশোধ নেওয়ার জন্য। ওরেস্টেসের পিতা যখন ট্রয়ের যুদ্ধে ব্যস্ত, তখন ওরেস্টেসের মা আইগিস্থুস নামক এক যুবকের সাথে প্রণয়ে লিপ্ত। ওরেস্তেসের বাবা যখন যুদ্ধ শেষে বাড়ি ফেরেন, তখন তার মা এবং আইগিস্থুস এই দুজনে চক্রান্ত করে ওরেস্তেসের পিতাকে স্নান ঘরে হত্যা করে। এই পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ওরেস্তেস তার মাকে হত্যা করেন। পরশুরামের ক্ষেত্রটা একটু আলাদা। পরশুরামের মাতা, তিনি
রাজা চিত্ররথের প্রতি আকৃষ্ট হন। এই খবরটা যখন পরশুরামের পিতা ঋষি যমদগ্নি জানতে পারেন, তখন তিনি তার সন্তানদের আদেশ দেন তার মাতাকে হত্যা করতে, বা তাদের মাতাকে হত্যা করতে। পরশুরামের যে বড় চার ভাই, তারা পিতার এই প্রস্তাবে রাজি হয়নি, কিন্তু পরশুরাম রাজি হয় এবং পিতার আদেশ পালন করবার জন্য তিনি মাকে হত্যা করেন। এই সংলাপে এবার শিশির কুমার দাস যে কাজটি করছেন, পরশুরাম এবং ওরেস্তেসকে পরস্পরের মুখোমুখি দাঁড় করিয়ে বিভিন্ন প্রশ্ন বানে একে অপরকে জর্জরিত করছেন। পরশুরাম ওরেস্তেসের কাছে তার এক্সপ্লানেশন চাইছে, কেন ওরেস্তেস তার মাকে হত্যা করলো, এবং ওরেস্তেসও বোঝার চেষ্টা করছে যে পরশুরামের এই মাতৃহত্যার পিছনে কারণটা কি থাকতে পারে। দুজনের জীবন দর্শনের একটা পার্থক্য যেটা লেখক আমাদের দেখাচ্ছেন, যে পরশুরাম মনে করেন যে তিনি অন্যায় বা পাপ কাজ করেছেন, কিন্তু ওরেস্তেস মনে করে না সেটা। ওরেস্তেসের যুক্তি হলো যে তার পিতাকে হত্যা করেছেন যিনি, তিনি তাকে হত্যা করে পিতৃহত্যার প্রতিশোধ নিয়েছেন। কিন্তু পরশুরামের বক্তব্য, পিতার আদেশ পালন করা যেমন কর্তব্য, তেমনি মায়ের জীবন বাঁচানো নৈতিক দায়িত্ব। এই কর্তব্য এবং দায়িত্বের কনফ্লিক্টের মধ্যে পড়ে দুজনে একে অপরের চরিত্র বিচার করছে, এবং তার মধ্যে দিয়ে আমরা খোঁজ পাচ্ছি সেই মনস্তাত্ত্বিক কিছু প্রশ্নের, যে প্রশ্নগুলো হয়তো আমাদের মনেও এসেছে কোনো না কোনো সময়। পরশুরাম যেটা বলছেন যে তিনি নিজেকে দোষী মনে করেন দুটো কারণে। এক, যেটা আমি একটু আগে বললাম, যে তিনি মায়ের দিকটা ভেবে দেখেননি, যে মাতৃহত্যাও তো পাপ। দুই, পিতার আদেশ পালন করতে গিয়ে তিনি যেটা করেছেন, তিনি একটা বিবেচনাহীন কাজ করেছেন। অর্থাৎ এই যে কার্টেজিয়ান যে কজিটোর ধারণা, আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, যে আমি চিন্তা করছি বলে আমি আছি, পরশুরাম প্রশ্নহীন আনুগত্যে নিজেকে প্রশ্ন করেননি আর। অর্থাৎ প্রশ্নহীন আনুগত্যে তার পিতার আদেশ পালন করতে গিয়ে পরশুরাম যেটা করেছেন, তিনি মানুষের মৌল লক্ষণ অর্থাৎ তার যে নিজস্ব বিচারবোধ, তাকে বিসর্জন দিয়েছেন। এবং এভাবে কথোপকথন যত এগোতে থাকে, আমরা দেখতে পাই যে একটা সময় পরশুরাম তার যুক্তি দিয়ে ওরেস্তেসকে প্রশ্ন করছেন বা বলছেন, তোমার কাজের পিছনে আছে একটা অন্যায়ের শাস্তি দেওয়ার চেষ্টা, যদিও একটি অন্যায়কে দমন করার জন্য আরেকটি অন্যায় করতে হয়েছে তোমাকে। পরশুরাম এই দোষটা কিন্তু নিজেকেও দিচ্ছেন। তিনি বলছেন যে একটি অন্যায়ের দমন করবার জন্য পিতার আদেশে তিনি যে কাজটা করলেন, সেটাও আর একটা অন্যায়। অর্থাৎ হিংসার পরিবর্তে হিংসা, এইটা হচ্ছে মূল প্রশ্নের জায়গা, হিংসার পরিবর্তে হিংসা। এবং এই বইটি শেষ অবধি, বা এই কথোপকথনটি শেষ অবধি কিন্তু শুধুমাত্র যে একে অপরকে প্রশ্নবাণে জর্জরিত করা হচ্ছে তা নয়, যেভাবে প্রশ্নের উত্তরগুলোকে দেওয়া হচ্ছে, সেইটা এই কথোপকথনটিকে এবং এই গোটা বইটিকে একটা উৎকৃষ্ট সাহিত্য মান দিয়েছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। যে শুধুমাত্র যে প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে তা নয়। আরেকটি প্যারাগ্রাফ আমি এখান থেকে পড়ি, যেটা আমার আমার বিশ্বাস, আমি যে কথাটা বললাম যে বইটি সাহিত্য গুণে একটা অসাধারণ একটা নিদর্শন হয়ে দাঁড়িয়েছে, আমার মনে হয় এই প্যারাগ্রাফটা সেই বক্তব্যটাকে সার্টিফাই করবে। এই কথোপকথনের একদম শেষের দিকে ওরেস্টেস যখন বলছেন, আমি বুঝতেই পারছি না তোমার কথা পরশুরাম, তোমার মনে কাজ করছে এক প্রবল সংস্কার, তুমি এত ভীত, এত দুর্বল, কারণ তুমি যাকে হত্যা করেছো সে তোমার জননী। অন্য কোনো নারী হলে তুমি সম্ভবত এত বিচলিত হতে না। এর উত্তরে পরশুরাম যেটা বলছেন, ঠিক বলেছো ওরেস্তেস, তোমার মনেও কাজ করছে এক সংস্কার, সে সংস্কার পিতার সংস্কার। তুমি পিতার মৃত্যুর প্রতিশোধ চাও, তার জন্য জননীর মৃত্যুও তুচ্ছ। আমার সংস্কারও পিতার সংস্কার, আমি তার আদেশ পালন করেছি, তার জন্য জননীর মৃত্যুও উপেক্ষণীয়। একজন জনক, একজন জননী, একজন বীজ,
একজন প্রান্তর কার কাছে বেশি আনুগত্য শস্যের। কি অসাধারণ একটি লাইন, কি অসাধারণ একটি প্যারাগ্রাফ। তবে এই শেষে যেটা দাঁড়াচ্ছে, ওরেস্তেস বিশ্বাস করে যে সে দোষী নয়, কারণ সে তার কর্তব্য পালন করেছে, কিন্তু পরশুরাম মনে করছে সে ক্ষমার অযোগ্য, এবং এভাবেই পরশুরামের যে রিপেন্টেন্স তার মধ্যে দিয়ে এই এই পার্টিকুলার কমিউনিকেশনটা শেষ হচ্ছে। আর একটা আমি কমিউনিকেশনের আর একটা সংলাপের আমি বক্তব্য পেশ করতে চাইবো। সেখানে মুখোমুখি দাঁড়িয়ে আছেন ধৃতরাষ্ট্র, ইডিপাস এবং তেইরেসিয়াস। ধৃতরাষ্ট্র আমরা নতুন করে বলার কিছু নেই, তিনি জন্মান্ধ। ইডিপাস সোফোক্লিসের বিখ্যাত নাটক, আমরা জানি ইডিপাসের অন্ধত্বের কারণ কি। কারণ ইডিপাস ম্যারিড হিজ মাদার অ্যান্ড কিল্ড হিজ ফাদার, এবং যখন ইডিপাসের রাজত্বে প্লেগ আক্রান্ত হয়, প্রচুর মানুষ হঠাৎ মারা যেতে শুরু করেন, তখন ইডিপাস তেইরেসিয়াসকে প্রশ্ন করেন যে তুমি আমাকে বলো কি কারণ। যখন তেইরেসিয়াস উত্তর দেয় যে ইডিপাস নিজেই কারণ, কারণ ইডিপাস এমন এক ঘৃণ্য অপরাধ না জেনে এমন এক ঘৃণ্য অপরাধ করেছে যার জন্য এই রাজ্যে মৃত্যু নেমে এসছে। ইডিপাস জানতে চায় কি, সমস্ত রহস্যের উদ্ঘাটন হয়। ইডিপাস জানতে পারে যে সে তার পিতাকে হত্যা করেছে এবং হি হ্যাজ ম্যারিড হিজ মাদার, এবং তখন ইডিপাস তার চাকু দিয়ে নিজের চোখ দুটো উপড়ে ফেলে। সে বলে যে আমি জীবনে এমন কিছু দেখেছি যেটা আমার দেখবার কথা নয়, এমন কিছু ঘৃণ্য অপরাধ করেছি যেটার পর আমার এই পৃথিবীর আলো দেখার কোনো অধিকার নেই। এবারে ইডিপাস আর ধৃতরাষ্ট্রের মধ্যে কথোপকথন হচ্ছে, এবং তারপর সেখানে হাজির হচ্ছেন তেইরেসিয়াস। এবং আমি একেবারে তেইরেসিয়াসের অন্ধত্বের কারণটা বলি। তেইরেসিয়াসের অন্ধত্বের কারণটা একটু আলাদা। তেইরেসিয়াস অভিশপ্ত হয়েছিলেন। জেউসের পত্নী হেরাকে তেইরেসিয়াস কামনা করেছিলেন পুরুষের চোখে। হেরা তেইরেসিয়াসকে অভিশাপ দেন। অভিশাপেতে কি হলো? তেইরেসিয়াস বলছিলেন যে হেরা আমাকে অভিশপ্ত করলেন, তাকে আমি কামনা করেছিলাম, এই কামনা পুরুষের, সেই পুরুষকে প্রতিহত করলেন তিনি। আমি পরিবর্তিত হলাম নারীতে, কিন্তু আমার পুরুষত্বের স্মৃতি বেঁচে রইল আমার মধ্যে। যেমন তুমি বলেছ ইডিপাস, তুমি অন্ধ, তবু তোমার মধ্যে বেঁচে আছে চক্ষুষ্মানের সব স্মৃতি। এ প্রসঙ্গে বলিনি, তেইরেসিয়াস মিথোলজি বলা ভুল, ইতিহাসের সেই চরিত্র যিনি একাধারে পুরুষ হিসেবেও জীবন কাটিয়েছেন এবং নারী হিসেবেও জীবন কাটিয়েছেন। এর পরবর্তীতে কি হচ্ছে, একবার তেইরেসিয়াসকে জিউস একটা কঠিন প্রশ্ন করেন। তেইরেসিয়াস সেই প্রশ্নের উত্তর দেন ঠিকই, কিন্তু জিউসের পত্নী হেরা সেই উত্তরে খুশি হননি। তিনি আবার পুনরায় রেগে গিয়ে তেইরেসিয়াসকে অভিশাপ দিলেন, এবং তিনি বললেন, কেড়ে নিলাম তোমার নারী দেহ, আবার পরিবর্তিত হও পুরুষে, কিন্তু কেড়ে নিলাম তোমার দৃষ্টি। এবং সেই সময়তেই জেউস তেইরেসিয়াসকে আশীর্বাদ রূপী এক অভিশাপ দেন। জেউস বলেন, দিলাম দীর্ঘ জীবন আর অতীত ভবিষ্যতের জ্ঞান। অর্থাৎ তেইরেসিয়াস হয়ে গেল অন্ধ, এবং সে তার জীবন হয়ে গেল আরো প্রলম্বিত, অর্থাৎ তাকে এই অন্ধত্ব বয়ে বেড়াতে হবে আরো দীর্ঘ সময়, এবং সেই সঙ্গে তাকে আগামী দেখার বা ভবিষ্যৎ দেখবার একটা ক্ষমতা ঈশ্বর তাকে দিলেন। এবার এই তিন অন্ধ পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। ধৃতরাষ্ট্র প্রশ্ন করছে ইডিপাসকে যে, বা ধৃতরাষ্ট্র তাকে বলছে যে যেহেতু সে পৃথিবীর ছবি দেখেছে, মানুষের মুখ দেখেছে, পৃথিবীর অবয়ব, রং, তার আত্মীয় স্বজন সবাইকে ইডিপাস অন্তত দেখবার সুযোগ পেয়েছে, তাই ইডিপাস অনেক বেশি ভাগ্যবান। অপরদিকে ইডিপাসের মনে হয়
ধৃতরাষ্ট্র যেহেতু জন্মান্ধ, তাই পৃথিবীর কদর্য জিনিসগুলো ধৃতরাষ্ট্রকে কোনোদিন দেখতে হয়নি, এবং সেদিক থেকে ধৃতরাষ্ট্র অনেক সৌভাগ্যবান যে এই পৃথিবীর কালিমালিপ্ত চেহারা, জীবনের কদর্যময় রূপগুলো তাকে কোনোদিনও দেখতে হয়নি। এবং ধৃতরাষ্ট্র মনে করে এই যে ইডিপাসের স্বেচ্ছা অন্ধত্ব, এইটা আবার অনেকটা গান্ধারীর সাথে তার মিল রয়েছে। গান্ধারী ঈশ্বরের দেওয়া এই যে দান, দৃষ্টিশক্তি, তাকে প্রত্যাখ্যান করেন তিনি ধৃতরাষ্ট্রের সঙ্গে থাকবেন বলে, অর্থাৎ ভালোবাসার নিমিত্তে। ইডিপাসও তার এই ঈশ্বরের দেওয়া দৃষ্টিশক্তি প্রত্যাখ্যান করেন, কিন্তু সেটা রাগে, ঘৃণায়, লজ্জায়। আর টেইরেসিয়াসের ক্ষেত্রটা সম্পূর্ণ আলাদা। এবার এই তিনজনে পরস্পরের মধ্যে দাঁড়িয়ে, মুখোমুখি দাঁড়িয়ে তাদের দোষ গুণগুলো বিচার করছেন। ধৃতরাষ্ট্র বলছেন যে ইডিপাস, তুমি অন্ধ হয়েছো, তোমার কোনো দোষ ছিল বলে। টেইরেসিয়াস, তুমি অন্ধ হয়েছো, তোমার দোষ ছিল বলে, কিন্তু আমার তো কোনো দোষ ছিল না। তবে কেন আমি জন্মান্ধ? কেন আমার পূর্বপুরুষের অপরাধের জন্য, কি অপরাধের জন্য ধৃতরাষ্ট্র অন্ধ হলেন সেই প্রসঙ্গে এখন যাচ্ছি না, সেটা মহাভারতের একটা সম্পূর্ণ আলাদা আলোচনার বিষয়। ধৃতরাষ্ট্র বলছেন যে আমার পূর্বপুরুষের করা কোনো অন্যায়ের জন্য আমি কেন এই অন্ধত্ব আমাকে বরণ করতে হলো। এবার সংলাপের শেষ যখন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ধৃতরাষ্ট্র চাইছেন একবার অন্তত দৃষ্টিশক্তি ফিরে পেতে, কারণ তিনি এই পৃথিবীর মুখ একবার দেখতে চান। সংলাপের শেষে যখন টেইরেসিয়াস এবং ইডিপাস দুজনেই বলছে যে তারা আর দৃষ্টিশক্তি ফিরে চায় না, কারণ ইডিপাসের বক্তব্য, আমি এই স্বেচ্ছা অন্ধত্ব বেছে নিয়েছি এবং যা আমি ফিরিয়ে দিয়েছি দেবতাকে, তা আমি আর ফিরে চাই না। টেইরেসিয়াস বলছে, আমার জগৎ আর বাইরে নেই, আমার জগৎ চলে এসেছে আমার বুকের ভিতরে, সেখানে মিটে গেছে সব ভেদ, লুপ্ত হয়ে গেছে সব বিভিন্নতা, আর চায় না রূপ যে আমাকে ভোলায়। অর্থাৎ তারা আর এই তারা আর দৃষ্টিশক্তি চায় না। এই অন্ধত্বের যে অন্ধকার, তাদের মতে এইটা তাদের কাছে আশীর্বাদ স্বরূপ। কিন্তু ধৃতরাষ্ট্রের মনের ইচ্ছা পূরণ হয় না। তিনি চিৎকার করতে থাকেন যে তিনি একবারের জন্য দেখতে চান, একটুখানির জন্য হলেও এই পৃথিবীর আলো তিনি দেখতে চান। তিনি, সংলাপটা শেষ হচ্ছে এখানে, ধৃতরাষ্ট্র যেন চিৎকার করে বলছেন, আমি চাই, আমি চাই, আমি দেখতে চাই তোমাকে টেইরেসিয়াস, তোমাকে ইডিপাস, কোথায় তোমরা? এই সংলাপটা এখানে শেষ হয়। এই ভাবনাগুলো এত ইন্টারেস্টিং লেগেছে আমার, যে এই বইটা প্রায় গোগ্রাসে পড়ে শেষ করেছি, এবং সেই জন্যই আজকে মনে হলো এই বইটা নিয়ে একটু কথা বলা প্রয়োজন। এই বইটা শুরু হচ্ছে অ্যারিস্টটল এবং কালিদাসের একটা সংলাপ দিয়ে, যেখানে তারা ট্র্যাজেডি নিয়ে আলোচনা করছেন। অ্যারিস্টটল ট্র্যাজেডির যে সংজ্ঞা দিয়েছিলেন, তাতে করে তার মনে হয় যে কালিদাস যে ট্র্যাজেডি লিখছেন সেটা বোধহয় তার সংজ্ঞা অনুযায়ী হচ্ছে না, এবং কালিদাসের মনে হচ্ছে যে তিনি যেটা লিখছেন সেটা যে সবসময় অ্যারিস্টটলিয়ান ট্র্যাজেডি হতে হবে এরকমটা না হলেও বুঝি চলে। ভীষণ স্কলারলি একটা ভাবনা। তারপরে আরো বেশ কিছু সংলাপ রয়েছে, যেমন একটি সংলাপের নাম মৃত্যুলোকে সশরীরে। সেখানে সাবিত্রীর সাথে কথা হচ্ছে এরুডিকের, যারা দুজনেই জীবিত অবস্থায় মৃত্যুলোকে যেতে পেরেছেন। সাবিত্রীর বিষয়টা আমরা জানি, এবং এরুডিকের যে মিথোলজিক্যাল ফিগার, তার বিষয়টা নিয়েও আমাদের এই সংলাপের মধ্যে আমরা পড়বার সুযোগ পাবো। আবার আরেকটি সংলাপের মধ্যে রয়েছেন যেখানে উর্বশী আর অ্যাফ্রোডিটের সাথে কথা হচ্ছে, যে সংলাপটির নাম উর্বশী ও আর্তেমিস। এভাবে বিভিন্ন চরিত্রদের মধ্যে যে সংলাপগুলো তিনি লিখছেন, সেই সংলাপের মধ্যে দিয়ে মনস্তাত্ত্বিক দর্শনের খোঁজটা পাওয়া যাচ্ছে। তরুণ তরুণী বলে আরেকটি সংলাপ রয়েছে, যেখানে কথা বলছেন অভিমন্যু আর ইফিগেনিয়া। অভিমন্যুর বিষয়টা আমরা জানি, যিনি চক্রব্যূহে ঢুকেছিলেন বটে, কিন্তু আর বেরিয়ে আসতে পারেননি। এবং ইফিগেনিয়া এই সংলাপে অভিমন্যুকে প্রশ্ন করছেন যে তোমার এই যে মৃত্যু, সেটা কি পূর্ব পরিকল্পিত? এমন নয় তো যে
পাণ্ডব কৌরবদের যুদ্ধকে আরো বেশি ত্বরান্বিত করার জন্য একটা অনুঘটকের প্রয়োজন ছিল, এবং তুমি সেই অনুঘটক। অর্থাৎ অভিমন্যুকে তিনি প্রশ্ন করছেন যে তুমি এই কৌরব পাণ্ডবের যুদ্ধে যে তোমাকে চক্রব্যূহে পাঠানো হলো, তুমি চক্রব্যূহে গেলে, সেখান থেকে বেরিয়ে আসতে পারলে না, সেই শিক্ষা তোমার ছিল না, এটা কি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ছিল? এই খোঁজগুলো ইফিগেনিয়ার ক্ষেত্রেও তাই। ইফিগেনিয়াকেও যুদ্ধে তার বাবা ব্যবহার করেছিলেন ওই শান্তি চুক্তির টোপ হিসেবে। অর্থাৎ দুজনের জীবনের নিয়তির কি ভীষণ মিল, যদিও দুজনের মধ্যে স্থান এবং কালের এক বিশাল পার্থক্য আছে। এইরকম মোট 10টি সংলাপ নিয়ে এই বইটি লেখা। আপনারা যারা একটু অন্য ধরনের বই পড়তে আগ্রহী, তারা এই বইটি অবশ্যই কিনে পড়তে পারেন। বইটি অনলাইনেও পাওয়া যায়, তাছাড়া কারিগর পাবলিকেশনের থেকে সরাসরি নেওয়া যেতে পারে। তো আজকে আমার এই আলোচনা আমি এখানে শেষ করছি। আশা করছি আপনাদের এই বইটার ব্যাপারে আমি তথ্য দিতে পেরেছি। আপনারা আপনাদের মতামত জানাবেন, কোনো সাজেশন থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবেন, এবং খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার অন্য কোনো বইয়ের আলোচনায়। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।